যে 56% তার জরিপ, বার্গম্যানের জরিপ রিসেন্টলি 56% আওয়ামী লীগকে সমর্থন করে। আগের চেয়ে সংখ্যা কিন্তু বাড়তেছে এবং মাত্র 20% বিএনপিকে সমর্থন করে, 17% জামাত, প্রায় ছুঁই তাদের। এবং যেভাবে শুরু করছে আজকে দেখলাম কি নৌকা না কি একটা আইনা না কি একটা আইনা, সেইটা আবার কি স্টিমার এনে ছাত্র দলের নেতা সেটাকে কেটে বিক্রি করে দিছে তার আইনা। ওই দিন আগে দেখলাম কি মানে যাচ্ছে তাই করতেছে আর। সুতরাং তারা যা করতেছে ক্ষমতায় যাওয়ার আগেই, তারা যে এই কারণেই আজকে সবাই বলতেছে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, নির্বাচন হতে পারে, করে ফেললো জোরে নির্বাচন, কিন্তু এই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না। এই কারণে জনগণের অংশগ্রহণ তো থাকবে না। প্রথমত আওয়ামী লীগ প্রথমে 56% ভোট, আমি বাগম্যানের কথা যদি আমি মনে করি এর চেয়ে আরো বেশি আছে, 70% কমপক্ষে বাদ দিয়ে যদি হয়, সেখানে অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। এবং একটা জিনিস মনে রাখবেন, আওয়ামী লীগ যতবার নির্বাচন বর্জন করেছে ততবার নির্বাচন প্রতিহত করেছে। 111-এর সময় আগে দেখেন, তারপরে আপনি 96-এ বিএনপি নির্বাচন বর্জন করে, তারপর কিন্তু বিএনপিকে বাধ্য হয়ে হ্যাঁ নির্বাচন করে ফেলেছিলেন, কিন্তু ক্ষমতায় থাকতে পারে। আরেকটা জিনিস এখানে পয়েন্ট আউট করে দিতে চাই, আমি চাই নির্বাচনটা হয় না। আওয়ামী লীগ সে নির্বাচন বর্জন করে, ইউনূসের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগের লস তার লাভ হবে না। কারণ আওয়ামী লীগকে কোনো অবস্থায় এখন চাইতেছে এই যে রায়গুলো আসতেছে আপনি দেখতেছেন, তারা চাচ্ছে বঙ্গবন্ধু পরিবারের বাদ দিয়ে আরেকটা আওয়ামী লীগ তারা করার চেষ্টা করতেছে। বিদেশিদের চাপে সে হয়তো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ দিবে নৌকা, কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগ মানবে না। ভারত বলে দিছে, ভারত অলরেডি প্রতিনিধি পাঠানো হয়েছিল রিফাইন আওয়ামী লীগের পক্ষে, কাউকে না কাউকে পাঠানো হয়েছিল। ভারত বলে দিচ্ছে বঙ্গবন্ধু কন্যাকে বাদ দিয়ে নির্বাচন হবে না, আওয়ামী লীগ হবে না। হে করে ফেলতে পারে, আমি চাচ্ছি নির্বাচনটা হয়ে যাক। হইলে হবেটা কি, আমি আপনাকে আওয়ামী লীগ সেটা বর্জন করুক। প্রথমত আন্তর্জাতিক ভাবে এটা ক্রেডিবিলিটি থাকবে না শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন। পাকিস্তানের কাছে পাকিস্তান এটা মেনে নিবে, পাকিস্তানের কাছে কোনো বিষয় না। এটা তো এটা এখন পূর্ব পাকিস্তান রে ভাই, এখন তো জানজোয়ার পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান তো আছে। পাকিস্তানের সেনাবাহিনী আসতেছে, মন্ত্রী আসতেছে, সবই আসতেছে, কিন্তু যখন নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে, এই তো বিএনপি অথবা জামাত তাদের হিসাবে আসলে পরে হবে কি, প্রথমত এই নির্বাচন যদি হয়, নির্বাচনে এই যে চুম্মা শফিক বলেছে না যে ইয়ে হবে, জেনোসাইড হবে, আসলেই জেনোসাইড হবে। আজকে দেখলাম কোন জামাতে এক এমপির প্রার্থীর মিছিলে হামলা হয়েছে, শতাধিক আহত হয়েছে, এটা দেখলাম সমকালে একটা নিউজ। প্রচুর লোক মারা যাবে, তারা মারামারি করবে, দুষ্টা দিবে আওয়ামী লীগের উপর। তা দেখ আওয়ামী লীগের উপরে যত দোষ দেখ, শেখ হাসিনার 100 বার ফাঁসি দেখ, শেখ হাসিনার এখান থেকে 800 কেন 8,000 স্বর্ণালঙ্কার পরে স্বর্ণ উদ্ধার করে, তাতে কিছু যায় আসে না। 8 লক্ষ বড়ি আনুক, তাতে কিন্তু যায় আসে না। কারণ দেশের জনগণ জানে শেখ হাসিনা কি, বঙ্গবন্ধু কি। বঙ্গবন্ধু এই দেশ থেকে মাটি থেকে এই দলটি করেছে, আর কেউ করে নাই। বিএনপি সবাই কিন্তু কিংস পার্টি। সুতরাং হইলে পরে হবে কি, আসলে বিএনপি ক্ষমতায় যদি প্রথমত মারামারি হবে, প্রাত আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে, বলছে আমরা করবে এবং করার চেষ্টা করবে। সেই জায়গায় পুলিশ যতই বলুক সেইভাবে ভূমিকা রাখবে না, বিডিআর কিন্তু রাখবে না, আর্মিও মরতে যাবে না, আমি বলে দিলাম। সুতরাং সেই নির্বাচন গ্রহণযোগ্য তো হবেই না, তাদের মধ্যে কামড়া এটা শুরু হবে। প্রথম দিনই তো পার্লামেন্ট বসলেই মারামারিটা হবে, প্রথম দিনই হবে। পিয়ার নিয়া এই নিয়ে এই আপনার বিএনপি কে মনে করেন যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করবে, প্রশ্নই ওঠে না, করবে না, বলতেছে সে ক্ষমতায় যাওয়ার জন্য। তাইলে হবেটা কি? আমি আপনারই কেন বলছি জানি না, কারো ব্যক্তি আমার পার্সোনালি আমি বলেছিলাম যে বিএনপি কে বাঁচতে হলে আওয়ামী লীগের কাছে আসতে হবে। এখন আমরা ধরেই নিচ্ছি যে ফর্মুলা নির্বাচন হতে যাচ্ছে, ইউনূসের অধীনে যদি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, জামাতকে সে পত্র বসাবে। তাহলে আওয়ামী লীগকে বাঁচতে হলে, বিএনপিকে যদি বাঁচতে হয়, তাকে মুক্তিযুদ্ধের পক্ষে পরিষ্কার অবস্থান নিতে হবে এবং আওয়ামী লীগের কাছে হাতে পায়ে ধরে বলতে হবে, মাফ করেন মা, ভিক্ষা চাই না, কুত্তা সামলান, অর্থাৎ জামাত সামলান।
আর যদি জামাত বিরোধী দল হয়, জামাত তো বিএনপি বিরুদ্ধে আন্দোলন করবে না? সব ইসলামী দলকে দিয়ে, আমি ইসলামিক দল বলি না, সাম্প্রদায়িক দলগুলা আন্দোলন করবে। এই যে মাহমুদুল হক নাকি ওর নাম, হেফাজতের, সে দেখলাম যে বাউলদের নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আজকে দেখেন সবগুলা এই মামুন লোকরা জামাতের বিরুদ্ধে বলে নাই, ওরা বলে জামাতে সেখানে ইসলাম থাকার কথা না। আজকে তারা কিন্তু সবাই এক, কারণ সবাই সব সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ওর বাবা রাজাকার ছিল, বহুত বড় রাজাকার চট্টগ্রাম। তারা সবাই ক্ষমতায়, এবং সুযোগটা যেমন আর চরমনাই পীর সহ সবগুলা কিন্তু এক হয়েছে ক্ষমতায়। যে সুজাত মনসুর ভাই, ফরহাদ মজহার কবি, প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তক, ওনার খেতাব। তো উনি আজকে সাক্ষাৎকারে বলেছেন দেশে গৃহযুদ্ধ বাধাতেই নির্বাচনের কথা বলা হচ্ছে, মানে উনি নির্বাচনটা চাচ্ছেন না, নির্বাচন বিরোধী। জামাতও আপনি যেটা বললেন যে মনে হচ্ছে জামাত নির্বাচন চায় না, তবে যদি হয় জামাত ক্ষমতায় চলেও যেতে পারে, সম্ভাবনা অনেক বেশি। বিএনপি এখানে টিকবে না, বা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জামাত বসে গেছে এবং জামাতের কাছে হিউজ পরিমাণ পয়সা আছে, তারা সেভাবে নামতে পারবে। আবার ধর্মীয় যেই একটা দুর্বলতা মানুষের, সেই জায়গাটাকে এইটাই ভোট দেয় না, বলে দিন আপনাকে, এইটাই ধর্মীয় ইয়েতে মানুষ ভোট দেয় না, বলেন। জি, এই যে গৃহযুদ্ধে বাধাতেই নির্বাচনের কথা বলা হচ্ছে, ফরহাদ মজহার বললেন, আপনার কি মনে হয় যে এরকম সম্ভাবনা আছে যে এই নির্বাচনকে ঘিরে এমন কিছু হয়ে যেতে পারে? প্রথমত বুঝতে হবে ফরহাদ মজহারটা কে। আপনি কবি আল মাহমুদের নাম শুনেন নাই? আচ্ছা, ওই যে মাহমুদুর রহমান আর একটা আছে না, এরা কারা? প্রথমত আল মাহমুদ মুক্তিযুদ্ধের পরে জাসদ হয়ে গেল, গণকণ্ঠ সম্পাদক। ৭৫ পরে সে হয়ে গেল জামাত, পুরা ইয়েটা হয়ে গেল। ফরহাদ মজহারকে বুঝতে হবে, ফরহাদ মুখে বিপ্লবী এমনি, কিন্তু সে কিন্তু বেসিক্যালি জামাতের মানুষ। এই জামাতের প্ল্যান গুলো, জামাত এদেরকে নিয়ে আসা, বা ওই মাহমুদুর রহমান সে বিএনপি করছে, বিএনপির উপদেষ্টা ছিল বোধহয় আপনার খনিজ উপদেষ্টা ছিল খালেদা জিয়া, আমার দেশে উপদেষ্টা ছিল। হ্যাঁ, সে কিন্তু জামাতের পক্ষে কথা বলে দেখবে। এই পিনাকি, এই যে যারা ইলিয়াস, এরা কিন্তু এক সময় বিএনপির, এখন কিন্তু অরিজিনাল জামাতের প্রোডাকশন। এই পিনাকিদেরকে এই যে গণজাগরণ মঞ্চে ঢুকাইছিল জামাত, কিন্তু এই আসিফ নজরুল এই যে হয়েছিল গণদাবি, হয়েছিল না যে জাহান আনাইমের নেতৃত্বে যে ঘাতক নির্মীর কমিটি, ২৬ জনের মধ্যে সে একজন ছিল, সেও কিন্তু জামাতের এজেন্ট ছিল ওই জায়গায়। ফরহাদ মজহার যে কথাগুলো বলছে তার বাস্তবতা আছে। সে কিন্তু এই সংবিধানের অধীনে নির্বাচন সে চায় না, যেটা জামাত চায় না। সেরকম বারবার সে এইটাও বলছে, যেটা জামাত মনে করে, তারাও মনে করে। সে বলছে নির্বাচনই গণতন্ত্র নয়, অথচ এতদিন কিন্তু তার চিৎকার করছে নির্বাচনের জন্য। এবং প্রচলিত গণতন্ত্রে নির্বাচন যে মুখ্য গণতন্ত্রের জন্য, ফরহাদ মজহার সেটা বলতে, পরিষ্কার বলতে, সে একটা বিপ্লবী সরকার চায়, যেটা জামাতও চায়। এই ৭২ সংবিধান সে পুরাই বদলাইছে, যেটা আলী রিয়াজও চায়। বিএনপি কিন্তু সেই জায়গায় যাচ্ছে না, যদিও সে অনেক সংবিধান সংশোধন করতে চাইবে। সুতরাং সে যে কথাগুলো বলছে, এটা একটা পরিষ্কার। এখন তারা জামাত ট্রেড করতেছে, এতদিন তারা বিভিন্ন কৌশলে চেষ্টা করেছে, এই যে সনদ নিয়ে নিয়ে গণভোটটা আগে করবে, তারপর জনগণভোট যদি আগে হয়ে যায় তাহলে জামাতের জন্য লাভ। যে পিআর এর বিষয়টা আছে, আর অনেক কিছু আছে, তখন নির্বাচনই হবে না। জামাত বলতে গণভোটের মাধ্যমে জুলাই সনদ হয়ে গেল, জুলাই সনদের মাধ্যমে নির্বাচন। বর্তমান সংবিধান অধীনে নির্বাচন কিন্তু জামাত চাচ্ছে না। তো জামাত যেহেতু অত্যন্ত কৌশলী একটি দল, তারা নির্বাচন যদি হয়েও যায় এইবার, এই যে বললাম না, তার একমাত্র লক্ষ্য হন এইবার যদি সে ক্ষমতায় যেতে না পারে, আপনি খেয়াল রাখবেন কথাটা, সে কিন্তু যেতে পারবে না, কোনোদিন আর যেতে পারবে না। এই কারণে তারা এই যে শফিক কি বলছে, জেনোসাইড হবে, নির্বাচনী জেনোসাইড, যদি একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হয়।
জামাত নেতারা কৌশলের কথা বলে। আবার শাহজাহান দেখবেন কিভাবে কথা বলছে জামাতের। জামাত বলতে তার সাথে দলের কোনো সম্পর্ক নেই, দলীয় বক্তব্য না, কিন্তু তারা বলাই দিতে তাকে দিয়ে চট্টগ্রামে শাহজাহান। এই জন্য বললাম যে যারা কথাগুলো বলতেছে এই ফরহাদ মহোদয়ের কথাকে ফেলে দেওয়ার মতো না। হতেই পারে, হবেই, এটা হবেই। আপনার আমি একটু আগেই তো বললাম না, না অলরেডি জমাত তো বলছে যে তারা ওই যে কি বলে গণভোট আর সাধারণ ভোট একদিনে তারা চায় না বা মানে না, এবং এটা যদি হয় তাহলে তারা জেনোসাইডের কথা যেটা বলছেন এই কথাটা তুলছে। তাহলে জামাত হয়তো ঝামেলা শুরু করতে পারে যে তারা নির্বাচনে যাবে না, কিংবা জামাত তো জেনোসাইড বিশেষজ্ঞ, জামাত ৭১ জেনোসাইড করে নাই ওরা জেনোসাইড বিশেষজ্ঞ, সুতরাং ওদের নিয়ে ওরা বলতেই পারে। এবং জেনোসাইডটা হবে, আমি তো আগেই বললাম যে হাজার হাজার মানুষ মারা যাবে, সেই দুষ্টা চাপাবে আওয়ামী লীগের উপরে। ইউনূসও চাচ্ছে না নির্বাচনটা, ইউনূসও কিন্তু আসলে কিন্তু সে পড়ছে পাশের চিপায়। আন্তর্জাতিক চাপ আছে, বিএনপি একটা, কারণ বিএনপি কে হাতে রাখবে না জামাতকে রাখবে, সেই একটা সম্ভব ইয়ার মধ্যে কিন্তু সে কৌশল করতেছে। সে দেখবেন পিআর কেও মানছে, উচ্চকক্ষে যারা বিএনপি মানে না তার যে ঘোষণা, সে আবার গণভোট একদিনে যেটা বিএনপি দুইটাই কিন্তু দাবি মানছে সে, অর্থাৎ সে দুই সাপ নিয়ে খেলতেছে। জামাতের এটা হচ্ছে একেবারে বিএনপি জামাতের জন্য মরণ খামার সমস্যা। তারা নির্বাচন, তারা ক্ষমতায় যেতেই চায়। যদি বিএনপি যেতে না পারে, বিএনপি ধ্বংস হয়ে যাবে। জামাত যদি এবার ক্ষমতায় যেতে না পারে, জামাত ধ্বংস হবে না, কিন্তু জামাত অনেকটা পিছিয়ে যাবে। জামাতের কলা কৌশল ইতিমধ্যে আমরা সবাই কিন্তু জেনে ফেলেছি, আমরা ২৪-এর কারণে। আগে আমরা জানতাম না, এখন কিন্তু চাইলেই আওয়ামী লীগের ছাত্রলীগের লঙ্গির নিচে ওরা ঢুকতে পারবে না, আমরা কিন্তু বুঝে গিয়েছি। ওরা চাইলেই এখন তারা মেট্রিকুলাসটা করতে পারবে না, এখন আমরা কিন্তু সেটা বুঝে গিয়েছি। সুতরাং জামানকে আরো কঠিন হতে হবে। এই জন্য এক মুক্তিযুদ্ধে তারা ৫৪ বছর লাগছে, মানে ক্ষমতায় আসার অবস্থান নিতে। যদি জিয়াউর রহমান যদি তাদেরকে ওইসব প্রতিযোগিতা করতো তাইলে সেটাও সম্ভাবনা ছিল না। আরেকটা মুক্তিযুদ্ধে যখন আমরা জিতবো, আরেকটা যুদ্ধে যখন আমরা জিতবো, জামাত ১০০ বছরও পিছিয়ে যেতে পারে। এবং ওই যে সংস্কার করে যে এবি পার্টি, যেটা জামাতের তো অংশটা, ওটাও কিন্তু ওরা সংস্কার করে আসছে, বুঝতে পারতেছেন? এই জন্য জেনোসাইড হবেই, মারামারি হবেই, সেটা আটকাতে পারবে না। সেই কারণে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। এবং আমি মনে করি, আমার দৃষ্টিতে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়, সেটা বর্জন করা উচিত। সেটা বর্জন হবে, আওয়ামী লীগ বর্জন করবে সে নির্বাচন, আমি মনে করি, আমি মনে করি। এবং প্রতিহত করবে। এবং সেই সময় নেতাদের কাউকে আমার মনে হয় আসা উচিত, অথবা যেভাবে হোক সেটা নিয়ন্ত্রণ করা উচিত। জি, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি আয়রকোর বচোয়ে, এই যে তারা বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাথে বৈঠক করে গেছে, এমনকি আওয়ামী লীগের সাথেও তারা বৈঠক করেছে। যদিও ইতিপূর্বে অনেকেই আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে, সেগুলো এইভাবে ফলাও হয়নি। এবং তারা বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। আবার আমাদের প্রধান উপদেষ্টার বিবৃতি দেখলাম পত্রিকায়, যে তিনি কমনওয়েলথকে অনুরোধ করছেন যেন তারা তাদের এই নির্বাচনকে সমর্থন দেয়। আসলে এই যে কমনওয়েলথের যে প্রেশারটা, এটা কতখানি কার্যকর আপনার কাছ থেকে শুনতে চাই। সদস্য সংখ্যা ৫৬টা দেশ, কার্যকর তো আছে, বিশেষ করে এই সরকারের জন্য তো আরো বেশি। পাড়া ভবিষ্যৎ যারা সরকার, হয়তো এখন কথা হচ্ছে, আমি যদি আপনার কথা না শুনি, আমাকে তো জোর করে শোনাতে পারবে না, কিন্তু আমার হাতে কিছু কলা কৌশল আছে। প্রথমত, আপনি কে? আপনি নিয়োগিত, আপনি জনগণ দ্বারা নির্বাচিত নন। আপনাকে আমেরিকা বা পশ্চিমা বলেন বা এই দেশের যারাই আপনাকে বসাই চান না। শেখ হাসিনা ছিলেন নির্বাচিত, কিন্তু পদত্যাগ করেননি এখনো, উনি আদালতে কিন্তু এখনো জিতবেন। সেইটা আপনি প্রথমত, আপনি গত ১৫ মাসে বলেন তো
বাংলাদেশ সফর করেছে এক ভুটানের প্রধানমন্ত্রী ছাড়া, আর পাকিস্তানের কিছু মন্ত্রী, এই তো। আচ্ছা, আপনি বলেন তো আমাদের ইউনূস সাহেব বহির্বিশ্বে প্রায় 14-15 বার গিয়েছেন, কোন দেশের সরকার প্রধানের সাথে ওনার কোন মিটিং হয়েছে কিনা? আজকে যে চুক্তিগুলো হচ্ছে, এই চুক্তিগুলো তো বৈধ না। এই চুক্তিগুলো যতদিন পর্যন্ত পার্লামেন্টে অনুমোদন, নির্বাচিত সরকার অনুমোদন না দিবে, ততক্ষণ তো বৈধ না। যদি পরবর্তী সরকার হিসাব বলে যে আমি এটা মানি না, যার কারণে অনেকেই বিনিয়োগ করবে না। যদি এদের কথা, কমনওয়েলথ এদের কথা না শুনে যদি একতরফা নির্বাচন হয়, নির্বাচিত সরকার আসলেও অনেকেই বিনিয়োগ করবে না। কারণ ইতিহাস বলে অনির্বাচিত সরকার অথবা সকলের অংশগ্রহণ করার ব্যতীত নির্বাচন হলে সেই সরকার কখনোই ঠিকে না। 96-তে ঠিকেনি, 26-এ এসে তো 24-এ আমরা তো তাদের ভাষায় যে জনগণের অংশগ্রহণ ব্যতীত, কিন্তু জনগণের তো সেই কথা বলে না। আজকে জনগণ কি বলে? আপনি কি রিক্সাওয়ালার কথা শুনেন না? একজন গ্রামের মানুষের কথা শুনেন, তারা কাকে চায়? সুতরাং এই নির্বাচন কমনওয়েলথের উনি যে আসলেন, কখন আসলেন, কিভাবে আসলেন, কেউ কিন্তু আমরা জানি না। উনি কিন্তু গোপনে মিটিং করে গেছেন, খবর নিয়েছেন। এবং এটার দেশ যেহেতু সেক্রেটারি বলেছে, সুতরাং তার অন্তর্ভুক্ত দেশগুলো তার বাধ্য নয়, কম্পালসারি নয়, কিন্তু তারা কমনওয়েলথের কিছু কিছু কথা তো মানে জানতে চায়। যেহেতু সেক্রেটারি বলেন, তার সেক্রেটারি এমনি বানায় নেই, তারও কিছু সিদ্ধান্ত আছে, কিছু রাষ্ট্র দেশ তো মানবেই, মানবে না কেন? সেই ক্ষেত্রে অবশ্যই শুধু ইয়ে তো না, আপনার মানবাধিকার সংস্থাগুলো খুব কড়া ভাষায় কথা বলতেছে, বা অন্যান্য দেশও বলতেছে যে ইনক্লুসিভ নির্বাচন। ইউনুস যদি বলে দিচ্ছে সবাইকে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, দিল না আওয়ামী লীগকে এইভাবে নির্বাচন, কিন্তু এই নির্বাচন এই সরকার তো টিকবে না রে ভাই। আমি তো বললাম কয়টা কারণ। প্রথমত, আওয়ামী লীগ যদি নির্বাচনে, যদি ইউনিসের যদি নির্বাচন হয়, পরবর্তী নির্বাচন কোর্টের রায় কি? চতুর্দশ নির্বাচন হবে একটি তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মাধ্যমে। তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যদি হয়, সেটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু রাজনীতির কথা শুনতে বাধ্য নয়, মনে রাখবেন আপনি। বা সুতরাং ওই সময় তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তো আসবে। এই নির্বাচন যদি আজকে কালকে হয়, এর 6 মাস পরে একটা নির্বাচন হবে। আওয়ামী লীগ যদি নির্বাচন অংশ নাও নেয়, লড়াইটা তো আমি আগেই বললাম, লড়াইটা সম্মুখে। এখন তো জামাত, আগে জামাত বিএনপি এক ছিল, এখন তো জামাত বিএনপি সমান সমান হয়ে গেছে। কোনো কোনো জায়গায় জামাত বুদ্ধির ক্ষেত্রে, ঐক্যের ক্ষেত্রে, মিলিটেন্ট ফোর্সের ক্ষেত্রে জামাত কিন্তু বিএনপির চেয়ে এগিয়ে আছে। টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা জামাতের বিএনপির, ওরা কিন্তু এগিয়ে আছে। বিষয়টা আপনার ক্লিয়ার তো নাকি? সুতরাং আমি যে বললাম যে নির্বাচন করেও যদি হয়, যে ক্ষমতা, সে তো শান্তিতে থাকবে না, থাকতে পারবে না। আর একটা কথা বলছিলেন না, ধর্মীয় অনুভূতি। ধর্মীয় অনুভূতি আমি বলি আপনাকে, আমরা দেশের মানুষ জলসা শুনতে যায় না? দল বেঁধে যায়, যুবকরা যায়, বয়স্করা যায়, ওখানে কান্নাকাটি করে, সারা জায়গা থাকে, যুবকরা ঘুরে, মহিলারা, আমি গ্রামে দেখেছি যখন যে আশেপাশের বাড়িতে অন্যান্য বাড়ির গ্রামের মহিলারা আসে, এখানে আড্ডা দেয়, ঘুরে, আমি দেখেছি, আমার সেটা অভিজ্ঞতা আছে। এবং বয়স্ক যারা যায় তারা কান্নাকাটি করেন, কিন্তু কেউ কিন্তু আমল করে না। জলসা থেকে ফিরে আসার সাথে তো ওইগুলা ফেলে চলে আসে। আর আমি একটা কথা বললে তো আপনাকে নাস্তিক বানাই দিতে পারেন। আমি আর একটা কথা বলতাম এই মুহূর্তে, যে জলসার সাথে একটা তুলনা আমি দিতাম, কিন্তু আমি দিচ্ছি না এখানে। বাংলাদেশের মানুষ ধর্মান্ধ না, ধর্মভীরু। একটা জিনিস মনে রাখবে না, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ না, ধর্মভীরু। বাংলাদেশের মানুষ যখন ভোট দেয়, ওই ইসলামী দলগুলো সেইভাবে ভোট দেয় না, কোনো সময় দেয় না।